এসআইআর এর ফর্ম হয়তো অলরেডি আপনারা হাতে পেয়ে গেছে। তো এখন প্রশ্নটি হচ্ছে, আপনি তো ফর্মটি হাতে পেয়েছেন, এই অবস্থাতে আপনি যদি ফর্মটিকে জমা না করেন অথবা ফর্মে যদি কোনো প্রকারের ভুল করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ ফর্ম আমি পেলাম, আমি যদি জমা না করি সেক্ষেত্রে তাহলে আমার কি হতে পারে? এছাড়া এই 5টি ভুল, যে 5টি ভুল সবাই করছে এবং যার কারণে ফর্ম বাতিল হতে পারে। অনেকের ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে এই নিয়ে তারা চিন্তাও করছে। তো সেক্ষেত্রে কোন ভুলগুলো আপনাদের একদমই করা উচিত নয়, তো সেগুলো এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। তো এখন সব থেকে বড় যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে, আপনি এসআইআর এর ফর্ম নিলেন, কিন্তু আপনি ধরুন এসআইআর এর ফর্মটিকে আপনি জমা করলেন না, তো সেক্ষেত্রে তাহলে আপনাদের কি হতে পারে? দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসআইআর এর ফর্ম আপনি যদি হাতে পান, সেটা হাতে পাওয়ার পরে তা জমা না দিলে আপনাদের কি হতে পারে? এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলা যেতে পারে যে এই ফর্মটি জমা না দিলে আপনি বড়সড় সমস্যায় পড়তে পারেন। কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি যদি ফর্মটিকে গ্রহণ করে থাকেন তবে সেটা জমা দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যদি এনুমারেশন ফর্মটি আপনি যদি গ্রহণ করেন বিএলওর থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই ফর্মটিকে জমা করতেই হবে। এমনটি নয় যে আপনি ফর্মটি নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে আপনি বিএলওকে ফর্মটিকে জমা করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাগরিকত্ব পর্যন্ত বাতিল হতে পারে। অর্থাৎ 2026-এর যে ভোটার লিস্ট হবে সেই ভোটার লিস্টে আপনাদের নাম নাও থাকতে পারে। বলা হয়েছে যে ফর্ম জমা না দিলে আপনার নাম খসড়া ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত নাও হতে পারে। আর যদি খসড়া ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত না হয়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকাতে যে অন্তর্ভুক্ত হবে না সেটা তো বলাই যায়। এর ফলে ভবিষ্যতে আপনি ভোটদানের অধিকার পর্যন্ত হারাতে পারেন এবং বাড়িতে আপনাদের নোটিশও আসতে পারে। তাই ফর্ম পেলে দায়িত্ব নিয়ে পূরণ করে সেটাকে সময়ের মধ্যেই জমা দিয়ে দিন। দেখুন, এবার ফর্ম পূরণের ক্ষেত্রে সামান্য ভুলও বড়সড় জটিলতা তৈরি করতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্মটি পূরণের সময় গ্রাহকদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। সেই নিয়মগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে, ফর্মটি যেহেতু বাংলা ভাষাতে এসেছে তাই বাংলাতেই ফর্ম পূরণ করা যাবে। সেক্ষেত্রে কেউ যদি চায় যে ইংরেজিতে ফর্ম পূরণ করবে, তাহলে সেক্ষেত্রে সমস্ত অক্ষর বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে অথবা ব্লক লেটারে লিখতে হবে। কালি, আপনি কোন কালি ব্যবহার করবেন? নীল কালি অথবা কালো কালির বল পয়েন্ট পেন ব্যবহার করতে পারেন। সংখ্যা লিখন, সমস্ত সংখ্যা বা ডিজিট, যেমন ধরুন আধার নম্বর, আপনাদের মোবাইল ফোন নম্বর, সেগুলোতে ইংরেজিতে 1 2 3 এই ফরম্যাটে লিখতে হবে। বাংলা সংখ্যা ব্যবহার করা যাবে না, তবে বাবার নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, এই সমস্ত কিছু আপনি বাংলাতে লিখতে পারবেন। দেখুন, এরপরে হচ্ছে কে ফর্মটি পূরণ করবেন। সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তিকেই তার ফর্ম পূরণ করার কথা। তবে যদি কোনো ব্যক্তি লিখতে অক্ষম হন, তাহলে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও তাকে ফর্ম পূরণে সহায়তা করবেন। তবে ফর্মের স্বাক্ষর অবশ্যই নির্দিষ্ট ব্যক্তি বা তার কোনো আত্মীয়কেই করতে হবে এবং যিনি ফর্মে সিগনেচারটি করছেন তার সঙ্গে তার কি রিলেশন সেটাও লিখতে হবে। হোমে থাকা ব্যক্তিদের জন্য কি নিয়ম রয়েছে? যদি কোনো ব্যক্তি হোমে থাকেন, তাহলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম পূরণ অথবা স্বাক্ষর করতে পারবেন। সেক্ষেত্রে বিএলওকে অবশ্যই গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে বিএলও গোটা বিষয়টি, যে ওই ব্যক্তি হোমে থাকে, তো সমস্ত বিষয়টিকে লিপিবদ্ধ করে রাখতে হবে। ফর্ম পূরণের ভাষা, সেটা তো বলেছি যে ফর্ম পূরণের ভাষা সম্পর্কে কোনো কঠোর নির্দেশিকা নেই। পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে কয়েকটি বিধানসভাতে বাংলা, কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গাতে ইংরেজি ভাষার কথা বলা আছে। সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম পূরণ করা যাবে। তবে কেউ যদি পুরোপুরি বাংলা, হিন্দি অথবা ইংরেজিতে ফর্ম পূরণ করেন তাতে কোনো অসুবিধা নেই। তবে রোল বা তালিকায় নাম উঠানোর সময় মিলিয়ে নেওয়ার সুবিধার জন্য বাংলা বা ইংরেজিতে ফর্ম পূরণ করা নর্মালি সুবিধাজনক। কোন কালি ব্যবহার করবেন বলে দিয়েছি যে নীল এবং কালো কালি ব্যবহার করতে পারেন। কেমন ছবির প্রয়োজন? দেখুন, রিসেন্টলি নির্বাচন কমিশন আরও একটি গাইডলাইন্স জারি করেছে, যেক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনি যদি না চান যে আপনি আপনার রিসেন্টলি কোনো ছবি দেবেন, তাহলে আপনি ছবি নাও দিতে পারেন। ছবিতে কোনো বাধ্যবাধকতা নেই। আর দিলে পরে কি দিতে হবে? স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের রঙিন
রঙিন ছবি ব্যবহার করতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ কালার ফটো ব্যবহার করা সব থেকে ভালো, সেক্ষেত্রে প্রিন্ট বা ছবি স্পষ্ট আসে। রিলেটিভ অথবা আত্মীয় কারা হবেন, অর্থাৎ রিলেটিভের নাম যদি আপনি ভুল লিখে দেন তাহলে সেক্ষেত্রে তো কি হবে, আপনাদের ফর্ম ক্যান্সেল তো হবেই হবে। তো সেক্ষেত্রে আপনাদের রিলেটিভ বা আত্মীয় কারা হবে। এসআইআর ফর্মে রিলেটিভ বা আত্মীয় হিসাবে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর নাম দিতে হবে। বাবা, মা, পিতামহ অথবা মাতামহের নাম দেওয়া বাঞ্ছনীয়। এটি জন্ম পরিচয়পত্রের সঙ্গে তথ্যের সঠিক সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। অর্থাৎ রিলেটিভ বা আত্মীয় হিসাবে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর নাম দিতে হবে। সেক্ষেত্রে বাবার নাম, মায়ের নাম, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার, ঠাকুমা ঠাকুরদার নাম দেওয়াটাই সব থেকে বেশি বাঞ্ছনীয়। তো এখন ব্যাপারটি হচ্ছে, ধরুন আমি তো ফর্ম ফিল আপ করলাম, কোনো কারণে ফর্মে কোনো প্রকারের ভুল হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে, আমি ঠিকঠাক করে ফিল আপ করতে পারিনি, কোনো জায়গায় ধরুন প্রচন্ড টেনশনের জন্য কিছু ভুল করে ফেলেছি, তো কি করব। তো সেক্ষেত্রে বলা হয়েছে যদি ফর্মে কোনো তথ্য ভুল হয়ে যায় সেক্ষেত্রে সেই ভুল তথ্যটি পেন দিয়ে কেটে পাশে সঠিক তথ্য লিখতে হবে এবং নতুন তথ্য লেখার পরে স্বাক্ষর করা বাধ্যতামূলক। এমন করে নর্মালি হয় না, ব্যাংকে যদি কোনো ভুল করে ফেলেন ওটাকে কেটে পরে ঠিক করে পাশে সিগনেচার করে দেন, তো সেরকম ভাবে আপনি ওটা দিয়ে পাশে কেটে সঠিক তথ্য লিখে নতুন করে তথ্য লেখার পরে স্বাক্ষর করা বাধ্যতামূলক, অথবা আপনি হোয়াইটনার ব্যবহার করলেও করতে পারেন। কমিশন পরামর্শ দিয়েছে যে যদি কোনো ফর্মে বেশি কাটাকুটি হয়ে যায় তবে ভোটার সেটি নিজের কাছে রাখতে পারেন এবং তুলনামূলকভাবে কম কাটাকুটি হয়েছে যেই ফর্মটিতে সেটি বিএলওকে জমা দিতে পারেন। কারণ হয়তো দুটো এনুমারেশন ফর্ম রয়েছে, যেটাতে বেশি কাটাকাটি হয়েছে সেটা নিজের কাছে রেখে দেবেন এবং যেটাতে কম কাটাকাটি হয়েছে সেটা আপনি বিএলওকে জমা দেবেন। প্রতিটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের পক্ষে সহজ নয়। অর্থাৎ আপনি যদি পুরোটাই ভুল করে ফেলেন, প্রচন্ড কাটাকাটি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, কারণ প্রতিটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের পক্ষে খুব একটা সহজ কাজ নয়। এবার দেখুন বিবাহিত মহিলারা কি করবে। বিবাহিত মহিলারা স্বামী অথবা শ্বশুরবাড়ির নয়, কেবলমাত্র রক্তের সম্পর্কযুক্ত আত্মীয় যেমন পিতা, মাতা, দাদু এবং ঠাকুমা এর তথ্য ব্যবহার করবেন। এমনকি বিবাহের পরে পদবি যদি আপনাদের পরিবর্তনও হয়ে যায় তাহলে 2002 সালের তালিকা অনুযায়ী বিয়ের আগের নাম এবং পদবি ব্যবহার করতে হবে। সেটা যদি এরকমটা হয় যে 2002 সালের ভোটার কার্ডে যদি আপনার বা ভোটার লিস্টে নাম থাকলে পরে 2002 সালের লিস্টে যে নাম রয়েছে, যেই পদবি রয়েছে সেটাকে আপনাকে লিখতে হবে। সেটা হচ্ছে নিচের পার্টটা। উপরের পার্টটাতে তো বর্তমানে আপনার নাম তো সব লেখাই থাকবে, নিচের পার্টটাতে ওটাই লিখবেন, আগের নাম এবং আগের পদবি লিখবেন। পিতা এবং মাতার নাম, বিবাহিত মহিলারাও এই অংশে পিতার নামই লিখবেন, স্বামীর নাম লিখবেন না। অভিভাবক থাকলেও আপনি পিতার নামই লিখবেন, স্বামীর নাম নয়। অভিভাবক ফর্মে অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য হয়েছে। অর্থাৎ অভিভাবক অথবা পিতার নাম লেখা রয়েছে না, তো সেক্ষেত্রে অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে আপনি ভুলেও অভিভাবকের নামে আপনার স্বামীর নাম লিখতে যাবেন না। 2002 সালের তথ্য, যাদের নাম 2002 সালের তালিকাতে ছিল না তারা তাদের বাবা, মা, দাদু অথবা ঠাকুমার নাম এবং সেই সংক্রান্ত তথ্য ব্যবহার করে অংশটি পূরণ করবেন। এক্ষেত্রে কিন্তু 2002 সালে ধরুন আপনার স্বামীর নাম ছিল, তো স্বামীর নাম ভুলেও লিখে দিবেন না। আপনি বাবার নাম, মায়ের নাম, ঠাকুমার নাম, ঠাকুরদার নাম লিখবেন এবং পুরানো বানান অনুযায়ী নাম, এপিক নম্বর, আত্মীয়র নাম, ঠিকানা, বিধানসভা ক্রমিক নাম্বার এই সমস্ত কিছু লিখবেন। তাহলে আপনাদের ভুল হওয়ার অথবা ফর্ম বাতিল হওয়ার কোনো সমস্যা আর হবে না। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি এরপরে কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।